প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক, সুনির্দিষ্ট রোডম্যাপ আর নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করে গুরুত্ব পাচ্ছে আলোচনায়। বর্ষবরণ উৎসবের মোটিফ শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন, ছাই হয়েছে ভাস্কর্য সহ সবকিছু, নিরাপত্তাহীনতায় পরিবার। ছয় দফা দাবিতে ঢাকাসহ বিভিন্ন জায়গায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভিন্ন দাবিতে আন্দোলন চলছে কুয়েট আর সুনামগঞ্জ মেডিকেলে। ফ্যাসিস্ট আমলে সর্বমোট 7টি মামলার আসামি হয়েছিলাম, যেগুলো প্রত্যেকটাই ছিল মিথ্যা মামলা। আর্থিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন, এই মামলা আমাদের জীবনকে তছনছ করে দিয়েছে। লক্ষ লক্ষ টাকা নষ্ট হইল, মান সম্মানগুলো, কর্মক্ষেত্র নষ্ট হইল। হয়রানি মামলা থেকে এখনো রেহাই পাননি বহু রাজনৈতিক নেতাকর্মী, আদালতে ঘুরে দুর্বিসহ জীবন। পদক্ষেপ নিচ্ছে রাষ্ট্র, জানালেন প্রসিকিউটর। 1.5 দশক পর ঢাকা ইসলামাবাদ দ্বিপাক্ষিক বৈঠক কাল, সব বিষয়েই আলোচনা চাই সরকার। 71-এ গণহত্যার দায় স্বীকার, কাটাবে স্থবিরতা, মত বিশ্লেষকদের। আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা এবং আঞ্চলিক সহযোগিতার প্রশ্নে সহযোগিতা বৃদ্ধি করার একটা সুযোগ আছে। বাংলাদেশের ট্রেড ইনভেস্টমেন্ট রিলেটেড বিষয়গুলিও পাকিস্তানের সাথে অনেক ক্ষেত্রেও বেগবান করা সম্ভব। মার্কিন শুল্ক স্থগিতে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নযোগ্য কিনা প্রশ্ন, বিকল্প হাতে ছিল না সরকারের, স্বীকার করছেন ব্যবসায়ী অর্থনীতিবিদরা। শিরোনামগুলো দেখলেন। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি ফয়সাল তিতমির। নির্বাচনের রোডম্যাপ সহ নানান ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছে বিএনপির প্রতিনিধি দল। এই বিষয়ে আরও জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, বৈঠক এখন ঠিক কোন পর্যায়ে আছে? আলোচনার বিষয়ে আপনি কিছু জানাতে পারেন কিনা দর্শকদের? তিতুমির, বৈঠকটি চলছে ঠিক 12টা 10 থেকেই বলা চলে আনুষ্ঠানিকভাবে এই বৈঠক শুরু হয়েছে এবং এখন খানিকটা চা পান চলছে। এর পরপরই আরও 15 থেকে 20 মিনিটের মতো এই বৈঠকটি গড়াবে এমনটি আশা করা হচ্ছে এবং এর পরপরই আনুষ্ঠানিকভাবে বিএনপি প্রতিনিধি দলের পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের মুখোমুখি হবেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস উইংয়ের সদস্যরাও গণমাধ্যমের মুখোমুখি হবেন। তাদের কাছ থেকেই আনুষ্ঠানিকভাবে জানা যাবে আজকের বৈঠকের আলোচ্যসূচি। তবে আপনি যেমনটি বলছিলেন তিতুমি, যে নির্বাচনী সুনির্দিষ্ট রোডম্যাপ অর্থাৎ দিনক্ষণ চূড়ান্ত করতে চায় বিএনপি কিংবা জানতে চায় বিএনপি এবং সেই দিনক্ষণটি আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে সেটি জাতির উদ্দেশ্যে ঘোষণা করবেন, সেই প্রত্যাশার কথাই আজকে তারা তুলে ধরতে চায় আরও একবার। এর আগে ফেব্রুয়ারির 10 তারিখে বিএনপি মহাসচিবের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল এককভাবে বৈঠক করেছিল প্রধান উপদেষ্টার সঙ্গে। তখন বেরিয়ে এসে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন ডিসেম্বর নাগাদ জাতীয় নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছেন এবং কিছুদিনের মধ্যেই তিনি এই সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন। কিন্তু তারপর বেশ খানিকটা সময় গড়িয়েছে, অর্থাৎ মার্চ এপ্রিল, এই সময় পর্যন্ত এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষিত হয়নি। সে কারণে দলের পক্ষ থেকে খানিকটা বিভ্রান্তি যেমনটি রয়েছে। অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা কিংবা নতুন রাজনৈতিক দলের অর্থাৎ এনসিপির বেশ কয়েকজন সমন্বয়কের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে খানিকটা বিভ্রান্তি এবং নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে এমনটি মনে করছে দলটি এবং সে কারণেই তারা প্রধান উপদেষ্টার কাছে এই বৈঠকে আসা এবং সেই বৈঠক থেকে সুনির্দিষ্টভাবে দিনক্ষণ জানতে চায় কবে নাগাদ আসলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কেননা সেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বেশ কিছু প্রস্তুতিরও ব্যাপার আছে, অর্থাৎ সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতা যেটি ইসি এবং আইন মন্ত্রণালয়ের সমন্বয় হওয়ার কথা সেটি নিয়েও কোনো সুরাহা হয়নি। এনআইডি সংক্রান্ত জটিলতা রয়েছে, সেটি নিয়েও কোনো সিদ্ধান্ত আসেনি। যেই বিষয়গুলো আসলে নির্বাচনকে বিলম্বিত করতে পারে এমন শঙ্কার কথা জানাচ্ছে দলটি। এর বাইরে পাশাপাশি প্রশাসনে বিগত সরকারের সময়ের সুবিধাভোগীরা এখনও দায়িত্বশীল জায়গায় রয়ে গেছেন এবং পূর্ববর্তী সময়ে যারা বৈষম্যের শিকার হয়েছে সেই সব প্রশাসনিক কর্মকর্তারা এখন পর্যন্ত কোনো ধরনের দায়িত্ব পায়নি। সেই বিষয়গুলো আজকের এই বৈঠকে আলোচনায় ঠাঁই পাবে এবং সেই সঙ্গে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কার নিয়ে আসলে অন্তর্বর্তী সরকারের ভাবনা কি সেটিও জানতে চাইবে বিএনপি এবং তারা তাদের বক্তব্য উপস্থাপন করবে। অর্থাৎ নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণের পাশাপাশি
পাশাপাশি আরও বেশ কিছু এজেন্ডা থাকছে আজকের প্রধান উপদেষ্টার সঙ্গে এই আলোচনায়। এবং বৈঠক শেষ হওয়ার পর দুই পক্ষেরই যারা দায়িত্বশীল রয়েছেন তাদের মতামতের উপরই আসলে পুরোপুরি মূল কোনো সিদ্ধান্তে পৌঁছানো গেল কিনা এই বৈঠক থেকে সেসব নিয়েও আমরা জানতে পারবো। সাইফুদ্দিন রবিন, অসংখ্য ধন্যবাদ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে জানাচ্ছিলেন বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের খবর। এ পর্যায়ে একটু যেতে চাই মানিকগঞ্জে। সেখানে পহেলা বৈশাখে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে গতরাতে আগুন দেয় কে বা কারা। বাড়ির ভেতরে বাইরে সব এখন পুড়ে ছাই। বিষয়টি নিজের ফেসবুক পোস্টে জানান মানবেন্দ্র ঘোষ। বলেন, বৈশাখ উদযাপনে বাঘের মোটিফটি ছাড়া অন্য কোনো মোটিফের কাজে তিনি নিয়োজিত ছিলেন না। আরও বলেন, 2004 সাল থেকেই চারুকলার একজন সাধারণ ছাত্র হিসেবে মোটিফ নির্মাণে অংশগ্রহণ করে আসছেন। বরাবরের মতো এবারও একটি বাঘের বড় স্ট্রাকচার বা মোটিফের দায়িত্ব তাকে দেয়া হয়। কে বা কারা আগুন দিয়েছে তা এখনও শনাক্ত করা যায়নি। এই ঘটনায় মানবেন্দ্র ঘোষের পরিবার নিরাপত্তাহীনতায় আছেন। মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানিয়েছেন, আগুনের ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। এই মুহূর্তে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী BM খোরশেদ। খোরশেদ, পুলিশের বক্তব্য আমরা শুনছিলাম যে তারা এটি তদন্ত করছে। কিছু জানা গিয়েছে কিনা, কারা আগুন দিল, কি অবস্থা সেখানে একটু বলবেন? তিতুমির, এখনো আসলে জানা যায়নি যে কারা আসলে এই ঘটনার সাথে জড়িত। তবে পুলিশ প্রশাসন সকাল থেকেই আসলে এখানে কাজ করছে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক তারা কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং এই মানবেন্দ্র ঘোষের বাড়িতে মোট 4টি ঘর, গ্রামের বাড়িতে 4টি ঘর এবং একটি মন্দির। যে ঘরটিতে আগুন দেওয়া হয়েছে এই ঘরটি রাস্তার পাশে। এবং পরিবারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে রাত্রি 2:30টার দিকে আসলে তারা প্রথমে টের পায় যে এই অগ্নিকাণ্ডের ঘটনাটা আসলে টের পায়। এরপরে হচ্ছে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। রাত 3টার দিকে ফায়ার সার্ভিস এসে প্রায় 2 ঘন্টা চেষ্টার পর কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনে। আমরা মানবেন্দ্র ঘোষের সাথে কথা বলেছি। তিনি আসলে যেটি বলেছেন যে আসলে পহেলা বৈশাখের যে মোটিভ তৈরি নিয়ে আসলে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছিল। বলা হচ্ছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গ্রুপ আসলে অপপ্রচার চালাচ্ছিল যে ফ্যাসিবাদের যে মোটিভটা সেটা আসলে তিনি তৈরি করেছেন। আসলে তিনি আজকেও আবারও আসলে নিশ্চিত করেছেন তিনি আসলে বাঘের মোটিভটা আসলে তৈরি করেছেন। তো সেই বিষয়টি নিয়ে আসলে 2 দিন আগে তিনি কিন্তু থানাতে সাধারণ ডায়েরিও করেছেন। কারণ তিনি শুরু থেকে আসলে বুঝতে পেরেছিলেন যে এইটাকে কেন্দ্র করে তার হয়তো বা কোনো ক্ষতি সাজিত হবে। সেই ঘটনাটি আসলে ঘটলো। তিনি আসলে যে ঘরটিতে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যে আগুন যেটা পুড়ে গেছে, দুর্বৃত্তরা যে আগুন দিয়েছে যে ঘরটিতে, সেটা আসলে তার যে চিত্রকর্মের বিভিন্ন আসলে জিনিসপত্র ছিল। এবং তিনি আসলে বলতেছিলেন যে আসলে তার অনেক স্মৃতি ছিল এই ঘরে এবং অনেক আসবাবপত্র ছিল যেগুলো আসলে পুরো ছাই। তবে বাকি যে 3টি ঘর এবং মন্দির যে বাড়ির ভিতরে রয়েছে সেগুলো কিন্তু অক্ষত রয়েছে। এবং সকাল থেকে এখানে স্থানীয় মানুষজন আসছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ অনেকেই আসছেন, উৎসুক জনতা এখানে রয়েছেন। এবং পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে যে এই ঘটনা রহস্য উদ্ঘাটনের জন্য বা কারা এর সাথে জড়িত তাদের সেই বিষয়ে তারা গভীর তদন্ত করছেন। এবং সেই খুব দ্রুত সময়ের মধ্যে আসলে তাদেরকে আইনের আওতায় আনার একটা প্রত্যয় ব্যক্ত করেছেন। এবং মানবেন্দ্র ঘোষের পক্ষ থেকে থানাতে একটি মামলার প্রস্তুতি চলছে। আমরা এই মুহূর্তে তিনি আসলে কিছুক্ষণ আগে তিনি আসলে প্রশাসনের সাথে সদর থানাতে গিয়েছেন। এখনও পুলিশ কর্মকর্তাদের অনেকেই রয়েছেন, প্রশাসনের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এখানে কিন্তু আছেন। তারা পুরো ঘটনাটিকে আসলে তদন্ত করছেন। এবং তারা এইখানকার স্থানীয় যারা রয়েছেন তারা এই ঘটনার নিন্দা জানিয়েছেন যে একজন চিত্রশিল্পীর বাড়িতে এইভাবে দুর্বৃত্তদের আগুন দিয়ে আসলে এটা খুবই বর্বরোচিত বলছেন। এবং তারা আশা করছেন যে দ্রুতই যারা দোষী তারা যেন আইনের আওতায় আনা হয় তাদেরকে যেন। BM খোরশেদ, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই সেই চাওয়াটা আসলে প্রত্যেকেরই হওয়ার কথা। 6 দফা দাবি আদায়ে রাজধানী তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে তেজগাঁও, কারওয়ান বাজার, মগবাজার সহ পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরুদ্ধ হয়ে পড়েন সাধারণ যাত্রীরা। সকাল থেকেই 7 রাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। এ সময় তারা অবিলম্বে পূর্ব ঘোষিত 6 দফা দাবি মেনে নেয়ার দাবি জানান, না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। দাবিতে তারা জানান, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির হাইকোর্টের রায় বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন এবং মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকুরিচ্যুত করতে হবে। হিসাবে ঢুকে তাদের আমাদের সহযোগিতার জন্য তারা ক্লাসে হেল্প করার জন্য তারা আছে, কিন্তু তাদের 30%
আসবে, তাদের তো সময় হয়ে গেল। ওরা এসএসসি পাস করা ভোকেশনাল থেকে, দ্বিতীয়ত ওরা এইচএসসি পাস করা। এখন ওদের যোগ্যতা আমাদের যোগ্যতা সমান, তাহলে ওরা শিক্ষার্থী কেন, আমরা শিক্ষক কেন? এটাই আমাদের কথা। এই মুহূর্তে তেজগাঁয়ে আছেন সহকর্মী ভাস্কর ভাদুরী, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ভাস্কর, আমরা পলিটেকনিক শিক্ষার্থীদের দাবিগুলো শুনছিলাম, সেসব দাবির প্রেক্ষিতে কর্তৃপক্ষের কোনো বক্তব্য আছে কিনা, কোনো সড়কের যানজটের কি পরিস্থিতি, এসব একটু জানাবেন। তিতুমির মূলত কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। এবং যেহেতু যোগাযোগ করা হয়নি, সেই কারণে আন্দোলনকারীরা কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলন এখনও চালিয়ে যাচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে 5 শতাধিকেরও বেশি শিক্ষার্থীরা 7 রাস্তা মূল যে সড়ক, সেই সড়কটি অবরোধ করে তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। কেউ কেউ দাবি আদায় কেন হচ্ছে না এবং কি কি করলে সেই দাবি আদায় করা সম্ভব, সে বিষয়ে তাদের বক্তব্য রাখছেন। এবং বাকি অন্য একটি যারা পক্ষ, তারা কিন্তু রাস্তা অবরোধে ব্যস্ত। এই আন্দোলনের মূল যে পয়েন্টটি বিবেচনা করা হয়েছে যে 7 রাস্তা সড়ক, সেই 7 রাস্তা সড়কের পরিস্থিতির কিন্তু আপনাকে দেখালাম। এখন যদি দেখা যায় এই সড়ক অবরোধের ফলে অন্যান্য সড়কে কি কি প্রভাব পড়েছে, তিতুমির ক্যামেরার মাধ্যমে দেখতে পাবেন যে ঠিক মহাখালী থেকে 7 রাস্তাগামী যে সড়কটি, সেই সড়কটি কিন্তু পুরোপুরি অবরোধ করা হয়েছে। কোনো ধরনের কোনো যান চলাচল করতে দেওয়া হচ্ছে না। একইভাবে আপনি কারওয়ান বাজার থেকে যদি মহাখালীগামী যে সড়কটি রয়েছে, সেই সড়কটিও কিন্তু সেই সড়কটিতেও পুরোপুরি যান চলাচল বন্ধ রয়েছে। এবং সবশেষ যে ফ্লাইওভারটি রয়েছে, তেজগাঁ যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের যে 7 রাস্তা পয়েন্ট থেকে মগবাজারগামী যে লুপটি রয়েছে, সেই লুপেও কিন্তু সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে কর্মব্যস্ত দিনে যদি শহরের মূলত 7টি সড়কের যে প্রবেশমুখ, সেই সড়কটি কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তার যে ফলে অন্যান্য সড়কে এক কথায় পুরোপুরি বিপর্যয় নেমে এসেছে। এর মাঝে আমরা দেখতে পাচ্ছি কিছু স্থানে শিক্ষার্থীরা নিজেরা দাঁড়িয়েছেন, কিছু স্থানে তারা টুল দিয়ে অবরোধ করেছেন, এবং বাকি স্থানগুলোতে তারা যে ট্রাক, তেজগাঁ ট্রাক স্ট্যান্ড থেকে ট্রাক নিয়ে এসে কিন্তু সড়ক অবরোধ করছেন। এবং শিক্ষার্থীরা বলছেন যে এখন পর্যন্ত কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করেনি, এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবির পক্ষে কোনো যৌক্তিক সিদ্ধান্ত না জানানো হবে প্রশাসনের পক্ষ থেকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের যে আজকের কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবে। তিতুমি, ধন্যবাদ ভাস্কর ভাদুরী। 7 রাস্তা থেকে জানাচ্ছিলেন শিক্ষার্থীদের আন্দোলনের খবর। নিঃসন্দেহে যারা এই এলাকায় চলাচল করবেন, তারা হয়তো এখন বিকল্প রুট চিন্তা করতে পারেন। ক্রাফট ইন্সট্রাক্টর থেকে জুনিয়র ইন্সট্রাক্টর পদে যে পদোন্নতি বাতিল সহ 6 দফা দাবিতে শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সড়ক এবং রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি আদায়ে সকালে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিভিন্ন সড়ক ঘুরে চণ্ডীপুল এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, ক্রাফট ইনস্ট্রাক্টরের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক হওয়ার যোগ্যতা নেই। উচ্চ আদালতের রায়ে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে তাদের এই পদোন্নতি অবিলম্বে বাতিল করতে হবে। এছাড়া রাজশাহী, নওগাঁ, লক্ষ্মীপুর, নরসিংদী এবং কুমিল্লাতেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। অন্যদিকে 6 দফা দাবি আদায়ে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছেন। কর্মসূচিতে যোগ দেয় বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরাও। সকাল 10টার দিকে শহরের ফলুবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় প্রধান সড়কের রেল ক্রসিংয়ে অবস্থান নেন তারা। এতে দিনাজপুর থেকে পার্বতীপুর হয়ে ঢাকামুখী রেল যোগাযোগ বন্ধ রয়েছে। একই সাথে বন্ধ রয়েছে দিনাজপুর ফুলবাড়ি সড়কে যান চলাচল। এই মুহূর্তে যাচ্ছে একটু রাজশাহীতে সহকর্মী তারেক মাহমুদের কাছে, সেখানকার আন্দোলনের খবর জানাবেন তিনি। তারেক, রাজশাহীতে শিক্ষার্থীদের কি কর্মসূচি পালন হচ্ছে এবং সমস্যার সমাধানে কোনো আলোচনার উদ্যোগ সেখানে চোখে পড়ছে কিনা? সমস্যার সমাধানে তিতুমির এখন পর্যন্ত জেলা প্রশাসকের পক্ষ থেকে কেউ আসেনি। তবে একটু আগেই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা এসেছেন, শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এবং শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছেন। শিক্ষার্থীদের সাথে তারা কথা বলছেন এবং যতটুকু আমি দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত বেলা 11:30টার পর থেকে রাজশাহীর যে রেলগেট এলাকা ছিল, সেই রেলগেট এলাকা থেকে শিক্ষার্থীরা তারা আন্দোলন নিয়ে রাজশাহীর যে ভদ্রা এলাকায় আসে, ভদ্রা এলাকা আসার পরে এখানকার
সরকার যে এই সড়কের যে যান চলাচল সেটা কিন্তু বন্ধ করেছেন এবং সেই পাশে কিন্তু রেল লাইন ছিল, রেল লাইনেও কিন্তু রেলপথও কিন্তু অবরোধ করা হয়েছে এবং তারা শিক্ষার্থীরা বলছেন তাদের যে 6 দফা দাবি সেই 6 দফা দাবি না মানা পর্যন্ত এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে জেলা প্রশাসক অথবা তাদের কোনো প্রতিনিধি না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, বলে আসলে সমস্যার সমাধানের জন্য তারা চেষ্টা করছেন, শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছেন। শিক্ষার্থীরা যত এই বেলা 11:30টার পর থেকে কিন্তু রাজশাহীর যে ভদ্রা মোড়, এই ভদ্রা মোড় থেকেই রাজশাহীর উত্তরবঙ্গ সহ ঢাকা সহ এই দেশের বিভিন্ন প্রান্তের কিন্তু যে বাসগুলো রয়েছে, ট্রাকগুলো রয়েছে, সকল প্রকার যানবাহন কিন্তু এখন বন্ধ রয়েছে। আমি যতটুকু দেখতে পাচ্ছি রেল চলাচল সেটি বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি না মানা হলে এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে জেলা প্রশাসক অথবা কোনো প্রতিনিধি এসে তাদের সাথে কথা বলেনি এখন পর্যন্ত, তাদের সাথে কথা না বললে তাদের দাবি দেওয়া না মানা হলে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাবেন। তিতুমির। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। রাজশাহীতে আমরা দেখছিলাম যে পলিটেকনিক শিক্ষার্থীরা সেখানে আন্দোলন করছেন, সেসবের খবরই জানাচ্ছিলেন বিস্তারিত আমাদের সহকর্মী। এদিকে আন্দোলন চলছে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও, সেখানে ভিসি অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বরে অবস্থান নেন তারা, পরে বের করেন বিক্ষোভ মিছিল। এছাড়া ক্যাম্পাসে পোস্টারিংও করছেন তারা। ভিসিকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। শিক্ষা কার্যক্রম শুরু এবং হল খুলে দেওয়ার দাবিতে গত রোববার থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। সোমবার রাতে সিন্ডিকেট সভা শেষে আগামী মাসের শুরুর দিকে একাডেমিক কার্যক্রম শুরু এবং হল খুলে দেওয়ার ঘোষণা দেয়া হয়। একই সাথে গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। সিন্ডিকেটের এসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ভিসির পদত্যাগের 1 দফা দাবিতে মঙ্গলবার আন্দোলনে নামে শিক্ষার্থীরা। তালা ভেঙে অবস্থান নেয় আবাসিক হলগুলোতে। অন্যদিকে হাসপাতাল সুবিধার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে সকালে মদনপুর এলাকায় ক্যাম্পাসের সামনে সিলেট সুনামগঞ্জ মহাসড়কে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। শিক্ষার্থীরা বলছেন মেডিকেল কলেজের হাসপাতালের ভবন নির্মাণ হলেও এখনও কার্যক্রম শুরু হয়নি, ফলে ওয়ার্ড ক্লাসের জন্য তাদের যেতে হয় 15 কিলোমিটার দূরে সুনামগঞ্জ সদর হাসপাতালে। হাসপাতালটি দূরে হওয়ায় ওয়ার্ড ক্লাসও নিয়মিত হয় না বলে জানান শিক্ষার্থীরা। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। তাই অবিলম্বে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম শুরুর দাবি জানান তারা। পরে প্রশাসনের সাথে আলোচনার পর দুপুরে 1 দিনের জন্য কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন তারা। এদিকে মহাসড়ক অবরোধ করে যানজটের ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। আমাদের হাসপাতাল সুবিধা এখনো পুরোপুরি চালু হয় না। হাসপাতালের কাজ চলতেছে, একটা হাসপাতাল চালানো, যেই কারণে আমাদের শিক্ষার্থীদের ওয়ার্ড ক্লাস এবং যেই ক্লিনিক্যাল যেই ক্লাসগুলো আছে সেগুলো হচ্ছে না। আমাদের ওয়ার্ড হওয়ার কথা ছিল সপ্তাহে 6 দিন, কিন্তু আমাদের ওয়ার্ড নিয়মিত হচ্ছে না। ওটি হয় না, সার্জারি হয় না, সেখানে আমরা কিভাবে ওয়ার্ড করতে পারবো? আমাদের সিএনআই রেজিস্টার নেই, যার কারণে আমাদের ওয়ার্ড থেকে বৃহৎ হচ্ছে। ক্লিনিক্যাল ছাড়া মেডিকেল কলেজ চলতে পারে না, ক্লিনিক্যাল ক্লাস ছাড়া একজন ডাক্তার কিভাবে বের হয়ে পরবর্তীতে সেবা দিবে? বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি শাওন হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে 3 দিন এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হয়। এছাড়া ভাটারা থানার রোহান হত্যা মামলায় সাবেক এমপি আব্দুল্লাল জাকবকে 3 দিন এবং রমনা থানার লিজা আক্তার হত্যা মামলায় সাবেক এমপি নবী নেওয়াজকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া বিভিন্ন থানার মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, শাহজাহান খান, নজরুল ইসলাম মজুমদার, কামরুল ইসলাম, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, মোজাম্মেল হক বাবু, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ, ফারজানা রূপাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলা নামক শেকল থেকে এখনও মুক্ত হতে পারেননি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। আদালতে দাঁড়ে দাঁড়ে হাজিরা দিয়ে সর্বস্ব হারিয়েছেন কেউ কেউ। পারিবারিক জীবনেও পড়েছে বিরূপ প্রভাব। পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন কিছু মামলা আইনি প্রক্রিয়ায় আর কয়েকটি রাষ্ট্রীয় সিদ্ধান্তে প্রত্যাহার করা হচ্ছে। মোহাম্মদ মহিউদ্দিন পেশায় ব্যবসায়ী, পরিবার নিয়ে থাকেন ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রতিটি কোণা তার পরিচিত। গেল 10 বছর ধরে নিয়মিত আসা যাওয়া আদালত চত্বরে।
মামলায় অভিযোগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, যদিও তার দাবি মূল অপরাধ রাজনৈতিক পরিচয়। পুলিশ বলছে, মামলা আয়ু বলছে, তাদের কেমন মামলা দিব, যাদের জামিন না পাস, লক্ষ লক্ষ টাকা নষ্ট হইল, মান সম্মান গেল, কর্মক্ষেত্র নষ্ট হইল, এখন আমাদের রাস্তায় দাঁড়ানোর মতো অবস্থানে। জানালেন এজন্য জেলেও যেতে হয়েছে একবার, সহ্য করতে হয়েছে রিমান্ডের নামে অমানবিক নির্যাতন। 12 দিন রিমান্ডে নেওয়া হয়েছে, অকথ্য নির্যাতন করা হয়েছে, ইলেকট্রিক শর্ট দেওয়া হয়েছে, আমাদেরকে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের জন্য অনেক নির্যাতন করা হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে এই প্রশাসনিক অস্ত্রের ব্যবহার পুরনো। আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসেবে যারাই মাঠে ছিলেন গেল 15 বছরে তারা তা হারে হারে টের পেয়েছেন। 326টা মামলা নিয়ে আমি গ্রেপ্তার হয়েছি। 18 সালে আমি 6 মাস 22 দিন জেল খেটেছি। হত্যা মামলা আমাকে 1 নম্বর আসামি করছে, সেই মামলা এখন আমাকে কোর্টে যেতে হয়। ঈদের আগে আমি 22 তারিখে কোর্টে গেছি, আবার আজকেও আমার কোর্ট ছিল। আর্থিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন, এই মামলা আমাদের জীবনকে তছনছ করে দিয়েছে। আমাদের ছেলেপেলে, আমাদের সহকর্মীরা, আমার সহযোদ্ধারাও এই আর্থিক অনটনের কারণেও কিন্তু অনেকে এই মামলার হাজিরা বা খালাস করতে পারছেন না। ফ্যাসিস্ট আমলে সর্বমোট 7টি মামলার আসামি হয়েছিলাম, যেগুলো প্রত্যেকটাই ছিল মিথ্যা মামলা। এর মধ্যে ইতিমধ্যে আমার মাত্র 2টি মামলা প্রত্যাহার হয়েছে, বাকিগুলো এখনো প্রত্যাহার হয়নি। বিএনপির দাবি, নেতাকর্মীদের নামে মামলা হয়েছে লক্ষাধিক। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিচারিক প্রক্রিয়ায় বাতিল হয়েছে বড় বড় নেতাদের বিরুদ্ধে করা বেশ কিছু মামলা। রাষ্ট্রীয় সিদ্ধান্তে ঢাকার আরও প্রায় 1000 খানেক প্রত্যাহারের অপেক্ষায়। কিন্তু কেন্দ্র পর্যন্ত যাদের পৌঁছানোর সক্ষমতা নেই তাদের অনেকেই রয়ে গেছেন হিসেবের বাইরে। আদালতের মাধ্যমে অনেকগুলো মামলা আমরা শেষ করার চেষ্টা করছি। এর মধ্যে অনেকগুলো মামলা আমরা এখানে শেষও করেছি। এখন থানার মামলাগুলো সরকার ইচ্ছা করলে সেগুলি যেহেতু গায়েবী মামলা বা মিথ্যা মামলা, আদি মামলা, সেই মামলাগুলো যে তদন্তকারী কর্মকর্তা তার মাধ্যমে সেগুলিকে ফাইনাল রিপোর্ট দেওয়া যেতে পারে। পট পরিবর্তন হলেও রাজনৈতিক এই অস্ত্রের ব্যবহার বন্ধ হয়নি। অভিযোগ রয়েছে এবার রাজনৈতিক হামলার শিকার আওয়ামী লীগ নেতাকর্মীরা। তাই সাধারণ মানুষের দাবি, প্রতিহিংসা নয়, বন্ধ হোক মিথ্যা মামলার হয়রানি, তৈরি হোক আইনের শাসনের দৃষ্টান্ত। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলায় নতুন বছর শুরু হয়েছে, আর সেই বর্ষবরণের উৎসব কিন্তু এখনো চলছে। মারমা সংস্কৃতি সংস্থার আয়োজনে রাঙামাটিতে অনুষ্ঠিত হচ্ছে মারমা সম্প্রদায়ের সাংরাই জল উৎসব। সেখানে আছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। আমরা একটু সরাসরি তার কাছে যাচ্ছি। জোবায়েদ, সাংরাই জল উৎসবের সার্বিক আয়োজন কেমন দেখছেন? উৎসব কেমন হচ্ছে সেখানে? তিতুমির, যদি এক কথায় বলতে যাই, মারমা, চাকমা সহ পাহাড়ি যত গোষ্ঠী আছে সবাই কিন্তু একেবারে আনন্দে মেতেছেন। কিছুক্ষণ আগেও তারা জলখেলিতে মেতেছেন, জল খেলেছেন, একে অপরের গায়ে পানি ছিটিয়েছেন, নাচে গানে সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু মিলে ভিন্ন একটা আয়োজন। এবং এই আয়োজনটা অন্যান্য যে বর্ষবরণ, আমরা বাঙালি যে বর্ষবরণ দেখি তার চেয়ে একেবারে ভিন্ন এবং খুবই ইউনিক ওয়েতে তারা এটা সেলিব্রেট করছেন। যদি এক কথায় বলতে চান, মানুষের যে যার যার মতো নিজের মন খুশি, মনের ইচ্ছে মতো তারা এই নববর্ষকে উদযাপন করছেন। সাংরাইয়ের মাধ্যমে তারা এই বার্তাটাই দিতে চান প্রত্যেকটা মানুষের, শুধু উপজাতি নয়, বাঙালি অবাঙালি সবার নতুন বছরটা যাতে সুন্দর হয়। অতীতের যে সকল গ্লানি, ক্লান্তি, ক্লেশ, বিষাদ আছে সেগুলো তারা জলখেলিতে কাপড়ের গায়ে পানি ছেটানোর মাধ্যমে শেষ করে ফেলতে চান, ধুয়ে মুছে ফেলতে চান। এবং এখন আবার প্রস্তুতি নেওয়া হচ্ছে। জলখেলির দুপক্ষ থাকে, একটি পক্ষে ছেলে, একটি পক্ষে মেয়েরা, মানে তরুণ তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে তারা এই নতুন বছরকে উদযাপন করেন এবং এটাই কিন্তু সাংরাইয়ের মূল আকর্ষণ। পাশাপাশি আমার বাম পাশে যদি বলতে চাই, সেখানে হচ্ছে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান। একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচে গানে তারা মাতিয়ে রেখেছেন পুরো স্টেজ থেকে শুরু করে পুরো এলাকা। পাশে তরুণ তরুণীরা অপেক্ষা করছেন একে অপরের গায়ে জল ছেটানোর জন্য। সবকিছু মিলে যদি বলতে চাই, এই জলখেলির মাধ্যমে পুরো এলাকাটাকে, পুরো যে রাঙ্গামাটি যে জায়গাটায় আছে আমরা, বাঙ্গালখালী উচ্চ বিদ্যালয় সহ আশেপাশে পুরো এলাকাটা একেবারে বলতে গেলে যে আনন্দে, একেবারে উচ্ছ্বাসে একাকার হয়ে গেছে। জোবায়েদ ইবনে শাহাদাত, অসংখ্য ধন্যবাদ আপনাকে। 1.5 দশক পর আগামীকাল পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসছে বাংলাদেশ। ফরেন অফিস কনসালটেশন বা পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে কথা হবে বলে আশাবাদী সরকার। বিশ্লেষকরা বলছেন, স্থবিরতা কাটিয়ে ইসলামাবাদের সাথে স্বাভাবিক যোগাযোগ রাখতে হবে, পাশাপাশি 71-এর সম্পদ ফিরে পাওয়া, গণহত্যার স্বীকৃতি এবং বিচার ও আনুষ্ঠানিক ক্ষমার বিষয়টি নিশ্চিত করলে গতি পাবে দ্বিপাক্ষিক সম্পর্ক।
জাতিসংঘ সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে আনুষ্ঠানিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আওয়ামী লীগের পতনের পর গতি আসে ঢাকা ইসলামাবাদ সম্পর্কে। আগস্টেই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার। 2010 সালের পর এবার আনুষ্ঠানিক বৈঠকে বসছেন দুই দেশের পররাষ্ট্র সচিব। বৃহস্পতিবারের এই বৈঠকে ডিপ ফ্রিজে চলে যাওয়া সম্পর্কের অমীমাংসিত সব বিষয়ই আলোচনা করতে চায় ঢাকা। উনি আসছেন, আমরা ওনার সাথে অনেকে আমাদের সাথে যে মিউচুয়াল ইন্টারেস্টের যে বিষয়গুলো আছে সবগুলো বিষয়ে কথা হবে। আমাদের ফরেন পলিসি হচ্ছে প্রো বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থ যতটুকু ভাবে অক্ষুণ্ণ রাখা যায় ডিপ্লোম্যাসিতে আমরা সেটাই করছি। বৈঠকের ফলাফল যাই হোক না কেন, সেটি যে আবার শুরু হচ্ছে তাকেই ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা। এই যে 15 বছর পর এটা আবার শুরু হতে যাচ্ছে, আমার কাছে মনে হয় যে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা এবং আঞ্চলিক সহযোগিতার প্রশ্নে সহযোগিতা বৃদ্ধি করার একটা সুযোগ আছে। পরিবর্তিত আন্তর্জাতিক সম্পর্কে পাকিস্তানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং বাংলাদেশের ট্রেড ইনভেস্টমেন্ট রিলেটেড বিষয়গুলিও পাকিস্তানের সাথে অনেক ক্ষেত্রেও বেগবান করা সম্ভব। সচিব পর্যায়ের বৈঠকের পর এ মাসের শেষ সপ্তাহে ঢাকা সফর করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। স্বাধীনতার আগে বাংলাদেশের সম্পদ আটকে পড়া পাকিস্তানিদের ফেরানো ছাড়াও গণহত্যা স্বীকার করে দায়ীদের বিচারের মতো অনেক ইস্যু এখনো অমীমাংসিত আছে। আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার জনদাবিও। পাকিস্তান এক সময় পর্যন্ত ক্ষমা চাওয়ার জন্য, আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত ছিল, এই ইঙ্গিতটা পেয়েছিলাম। এখন ধরুন যদি তারা এই বিষয়টাতে আনুষ্ঠানিকভাবে সে দায়িত্বটা নেয়, তাহলে আমি মনে করি যে সম্পর্কটা সহজ করতে একটা বাধা দূর হবে। যেখানে 15 বছর ধরে কোনো রকম আলাপ আলোচনাই হয় নাই, সেখানে একেবারে শুরুতে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে আলাপ আলোচনা বেশি দূর আগাবে না। সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে যে কখন একটা ভালো মুহূর্ত আসে যখন এই ধরনের অমীমাংসিত বিষয়গুলি তুলে ফেলা যায়। গুডউইল মিটিং হিসেবেই দেখা উচিত এবং সেইখানে যদি এক ধরনের কনফিডেন্সের জায়গা দুই দেশের মধ্যে তৈরি হয় এবং যদি আরো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করা যায়, সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই অমীমাংসিত বিষয়গুলি সুরাহা করাটা খুব একটা ডিফিকাল্ট হবে না। ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন আর চীনের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি, এসব নিয়ে কূটনীতিতে চ্যালেঞ্জ বেড়েছে ঢাকার। সেই সাথে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের নানা পদক্ষেপও চিন্তার খোরাক যোগাচ্ছে। এসব বিবেচনা করেই সরকার পদক্ষেপ নিচ্ছে বলে আশাবাদী বিশ্লেষকরা। জাতীয় স্বার্থের আলোকেই সম্পর্ক নির্ধারণ করি, সেটা পাকিস্তানের সাথে করি, ভারতের সাথে করি, চীনের সাথে করি, মার্কিন যুক্তরাষ্ট্রের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক স্থগিতে বাংলাদেশের আবেদনে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা কতটা বাস্তবায়নযোগ্য সেটি নিয়ে প্রশ্ন আছে বিশ্লেষকদের। বলছেন বিশেষ শুল্ক ছাড় এবং পণ্য আমদানি বৃদ্ধি বাণিজ্য ক্রয় নীতির সাথে সাংঘর্ষিক হতে পারে। একক দেশের উদ্দেশ্যে নেওয়া সিদ্ধান্ত দ্বিপক্ষীয় আলোচনায় ভারসাম্যহীনতাও তৈরি করতে পারে। তবে ব্যবসায়ীদের মতে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেও অযৌক্তিক প্রতিশ্রুতি দেয়নি সরকার। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বিভিন্ন দেশের পণ্য মার্কিন বাজারে প্রবেশের ক্ষেত্রে বাড়তি শুল্ক আরোপ করে দেশটি। তালিকায় আছে বাংলাদেশও। 15% থেকে বাড়িয়ে 37% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাড়তি শুল্ক 3 মাসের জন্য স্থগিতের আবেদন জানিয়ে যুক্তরাষ্ট্রকে 7 এপ্রিল চিঠি দেন প্রধান উপদেষ্টা। তার আহ্বানে সাড়াও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাণিজ্য উপদেষ্টাও চিঠি দেন ইউএসটিআরে। এতে 100টি পণ্যের শুল্কমুক্ত সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। যদিও ব্যবসায়ীরা বলছেন এর বিকল্প হাতে ছিল না। মিস্টার ট্রাম্প যেই টাইপের মানুষ, তাড়াহুড়া ছাড়া কোনো উপায় ছিল না, কারণ যার সাথে যে যেরকম তার সাথে সেরকম ব্যবহার করতে হয়। আমরা আসলে তাড়াহুড়া করলেও অযৌক্তিক বা অবাস্তব কোনো কিছু কিন্তু আমরা আসলে প্রপোজ করি নাই। শূন্য শুল্কের একটি অফার দেওয়া হয়েছে 100টি পণ্যের ক্ষেত্রে। এটি কোন ধরনের পণ্য এবং এর ভিতরে ফিনিশ গুডস কোনগুলো রয়েছে, এগুলো কি মার্কিন বাজারকে টার্গেট করে করা পণ্য কিনা, সেই বিষয়টি বোঝা এক, এবং এটা আমাদের বাণিজ্য নীতির সাথে সাংঘর্ষিক কিনা সেটি এখানে বুঝবার বিষয়।
রয়েছে। আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা প্রতিযোগিতা নীতি এবং ক্রয় নীতির সাথে সাংঘর্ষিক বলে মনে করেন অর্থনীতিবিদরা। ব্যবসায়ীরা বলছেন পণ্য আমদানির ক্ষেত্রে মুনাফার বিষয়টি আগে বিবেচনায় নেবেন তারা। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার যে বড় লক্ষ্য মার্কিন প্রশাসনের, সেটির ক্ষেত্রে তাদের আগামী দিনের উদ্যোগ কি হবে, মূল্যায়ন প্রক্রিয়াগুলো এখনো পরিষ্কার না। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাড়তি পণ্য আমদানির বিষয়টিও কিন্তু কোনো ক্ষেত্রে প্রতিযোগিতা নীতি এবং কোনো ক্ষেত্রে প্রকিউরমেন্ট নীতির সাথে সাংঘর্ষিক হতে পারে। বড় একটা ইম্পোর্ট কিন্তু প্রাইভেট সেক্টর করে, এখানে সরকার বললেই যে আমি আনবো তা না। অবশ্যই আমার দেখতে হবে সেটাতে আমার ব্যবসার জন্য ফিজিবল হয় কিনা, এবং ব্যবসার জন্য ফিজিবল হতে গেলে আমেরিকার প্রাইসিং, লজিস্টিক, আমার ট্যাক্সেশন সবকিছু মিলেই কিন্তু একটা কম্পোজিট প্রজেক্ট হবে সেটা আর কি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ক্ষেত্রে নিজস্ব বাণিজ্য নীতি এবং ক্রয় নীতি মাথায় রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। কোনো দেশকে বিশেষ সুবিধা দেয়া হলে অন্য দেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি আলোচনায় ভারসাম্যহীনতা তৈরি হবে বলেও আশঙ্কা তাদের। বাংলাদেশ যেন তার নীতি কাঠামোর ভিতর থেকেই যে কোনো ধরনের আগামী দিনের সহযোগিতা কাঠামো যেন বের করার চেষ্টা করে, নতুবা একক দেশকেন্দ্রিক সুবিধা বাড়তি দেওয়া হয় তাহলে সেটা এক ধরনের নেতিবাচক উদাহরণ তৈরি করতে পারে। বাণিজ্য চুক্তি বা বিনিয়োগ চুক্তি আলাপ আলোচনাগুলো সেগুলোর ক্ষেত্রে এক ধরনের ভারসাম্যহীনতা তৈরি করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা বাড়তি শুল্কের তালিকায় বাংলাদেশের পোশাক এবং চামড়াজাত পণ্যের মতো গুরুত্বপূর্ণ পণ্য নেই বলেও জানিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 5ই আগস্টের আগে ফ্যাসিস্ট সরকার সব প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করে দেয়। এখন পর্যন্ত 50,000 কোটি টাকার বেশি বৈদেশিক দায় পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার, একথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সচিবালয়ে বিএসআরএফ এর মতবিনিময় সভায় একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকারের ভুল পদক্ষেপে সামগ্রিক অর্থনীতি সমস্যার মুখে পড়েছে। আগামী 2 মাসের মধ্যে বোরো উঠলে চালের বাজারে স্বস্তি আসবে। মূল্যস্ফীতি ক্রমান্বয়ে কমছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র এক পেশে শুল্ক আরোপ করেছে। রপ্তানি বেশি, আমদানি কম এমন দেশ হিসেবে যুক্তরাষ্ট্র অন্যতম, ফলে শুল্কের বিষয়টি অবশ্যই চিন্তার। জানান, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে প্রায় $6 বিলিয়ন। ইউএসটিআর এর সাথে আলোচনা করে নির্দিষ্ট পদক্ষেপ নির্ধারণ করা হবে। শুল্কের বিষয়ে আলোচনা করতে সরকারের প্রতিনিধি দল যাবে বলেও জানান শেখ বশিরউদ্দিন। এই ফসলের ক্ষতি প্রায় 10 টাকা বেড়ে গিয়েছে, যদিও পেঁয়াজের এখন মৌসুম বা কিছু দাম হতে পারবে। আমি জানি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠিত করা, এবং আমরা এই উদ্দেশ্যে রাষ্ট্রের যে দায় ফ্যাসিস্ট আমাদের উপরে রেখে যায়, আপনারা জেনে খুশি হবেন যে আমরা প্রায় 50,000 কোটি টাকার উপরে রাষ্ট্রীয় দায় অলরেডি আমাদের বৈদেশিক দায় আমরা পরিশোধ করেছি।